টেলিভিশন সমূহের অন্যতম অ্যাসোসিয়েশন প্রতিনিধিত্বকারী আইপিটিভির জন্মদিন, এই বিষয় নিয়ে যদি একটু হাসনাইন ভাই বলেন। একটি স্বতন্ত্র গণমাধ্যম এই ডিজিটাল বাংলাদেশের অন্যতম আইপি টেলিভিশন ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন একটা সময় ছিল যখন এই মানে আমরা টেলিভিশন বলতে বুঝতাম যে একটা অ্যান্টেনা থাকবে, প্রথমে অ্যান্টেনা মানে বাইরে থেকে নাড়াচাড়া করা বিটিভি পাবে, তারপরে এলো ডিশ কানেকশন, কেবলের মাধ্যমে সংযুক্তকরণ, এরপরে এসছে ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন। যদিও মানে বিশ্বের অন্যান্য জায়গায় এখন 7 জেনারেশন টেলিভিশন চলছে, আমরা বাংলাদেশে এখন ইনফ্যাক্ট ফোর্থ জেনারেশনে আছি টেলিভিশনের। তো এই যে মানে যে কেবল টেলিভিশন যেটা ছিল, এটা একটা সীমাবদ্ধতা ছিল। লাইক ধরেন এই কোন স্যাটেলাইটে কোন এরিয়াতে দেখাবে, কোন রিজিয়নে দেখাবে। যেমন ধরেন আগে যেমন এনটিভি যদি চিন্তা করেন, এনটিভি বাংলাদেশ, আবার এনটিভি আমেরিকার জন্য আবার এনটিভি মানে ইউএসএ করতে হয়েছে। মানে ওখানকার জন্য আলাদা প্রোগ্রাম, আলাদা স্যাটেলাইট চ্যানেল, তারপরে আপনার হচ্ছে ট্রান্সমিটার, লাইক সব কিছু আবার ওখান থেকে নামানো কেবলে। মানে হচ্ছে যে দুই রিজিয়নে দুই রকম প্রোগ্রাম। তা আমরা এখন বিশ্ব তো মানে একটাই আমরা চিন্তা করি গ্লোবাল, তাই না, গ্লোবালি। সো এখন আমি যে প্রোগ্রাম করবো এটা বিশ্বের সব এক জায়গায় দেখবে, এট এ টাইমে দেখবে, এট দ্য সেম টাইম, মানে লাইফ টাইমে দেখবে বিশ্বের যে কোনো জায়গা থেকে, মানে হচ্ছে যে একই মাধ্যমে, সেটা হচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে। সো এখন আর ওই মানে রিজিওনাল টেলিভিশন বলতে কিছু নাই। এই কারণে আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সকল টেলিভিশন যেগুলোকে আমরা সেই ছোটবেলা থেকে, আপনি বিটিভি বলেন, তারপরে হচ্ছে যে এটিএন, এনটিভি, সবাই কিন্তু এই কেবল ছেড়ে এখন আইপিটিভিতে এসেছে। কারণ জয় হোক আইপিটিভি। ধন্যবাদ। আমরা ফিরে আসবো আজকে আরেকটা বিষয়। 30শে ডিসেম্বর আলোচিত গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগ উৎসব করছে গণতন্ত্র রক্ষার, আর বিএনপি উৎসব অনুষ্ঠান করছে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে। আপনি রাজনীতি বিশ্লেষক হিসেবে, রাজনীতিবিদ হিসেবে কিভাবে দেখেন মেজর হাবিব শেখ? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি গণতন্ত্র যে কথাটা আমরা সবসময় বলি বা রাজনীতিবিদরা বলে, প্রকৃতপক্ষে প্রকৃত গণতন্ত্র দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব না। গণতন্ত্র বলতে বর্তমান বিশ্বে কেবলমাত্র ওই কাগজ কলমে অথবা ওই বক্তৃতার মঞ্চেই সম্ভব ডেমোক্রেসি। বাট আদার দ্যান দিস পৃথিবীর কোথাও কোনো গণতন্ত্র নেই, গণতন্ত্র থাকতে পারে না, এবং গণতন্ত্র নিয়ে কখনোই কোনো রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না। সবচেয়ে বড় গণতান্ত্রিক কান্ট্রি আমরা আমেরিকা এবার দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের পরে সেও গণতন্ত্র ভঙ্গ করার চেষ্টা করল এবং এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ গণতন্ত্র দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব না। তার একটাই মাত্র কারণ, গণতন্ত্র যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে পারে না। গণতন্ত্র সবসময় অযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করে। গণতন্ত্র দ্বারা যোগ্য ব্যক্তি নির্বাচিত হয়ে আসতে পারে না। কারণ একটা দলে যদি দেখা যায় যে অধিকাংশ লোক সমর্থক আছে, তখন ওই দলের যাদেরকে দাঁড় করায় দেওয়া হবে তারাই নির্বাচিত হবে, এবং সেটা গণতান্ত্রিক প্রক্রিয়া। তাহলে তাকে যদি সেখানে যদি অযোগ্য কোনো ব্যক্তিকে দাঁড় করায় দেওয়া হয়, তাহলে সে কিন্তু নির্বাচিত হয়ে যাবে। খালেকের মতো লোক নির্বাচিত হবে ডক্টর কামাল হোসেনের এগেনস্টে যদি গণতন্ত্র আসে। পরবর্তীতে আবার জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসতে হবে, তারপরে সে দেশ পরিচালনা করবে। অর্থাৎ যোগ্য লোকদেরকে 5 বছর, 10 বছর, 15 বছর বসায় রাখে গণতন্ত্র। না, বাংলাদেশের যে গণতন্ত্র, যে দলের মধ্যে যদি গণতন্ত্র থাকতো, তৃণমূলে যদি আগে 500 আসতো, যেটা আমেরিকায় আগে তৃণমূল থেকে 500 দলের মধ্যে 500 আসার পরে তারপর তাকে নমিনেশন দেবে। আমি আরেকটু নিচের দিকে যাই, বলেন। গণ মানে জনগণ, তন্ত্র মানে মতামত। এই মতামত আপনি কেমনে কমন করবেন? একটা রিকশাওয়ালার মতামত কখনো একজন ডাক্তারের মতামতের সাথে মিলবে না। একজন যে
বিজনেসম্যান তার সাথে কিন্তু একজন পলিটিশিয়ানের মতামত মিলবে না। একজন পলিটিশিয়ান যে 2 দিন আগে দেখা গেছে যে 4 কাপ ভাগ করে খাইছে, সে আজকে 400 কোটি টাকা দিয়ে ব্যাংকের মালিক। তবে তবু একটা ব্যাপার কি হয় না, যে তৃণমূল থেকে যেটা আতাভাই বললেন, যে তৃণমূল থেকে যদি এই যে সংগঠনগুলিতেও যদি হচ্ছে এইভাবে কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার নেতৃত্ব পায়, তাহলে একটা এটাও কিন্তু কাল্পনিক, এটাও থিওরিটিক্যাল। আমি বুঝাই দিই জিনিসটা, কারণ যেহেতু একটা খুব বড় কথা নিয়ে আজকে আলোচনা, সবাই খালি গণতন্ত্র 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 নিয়ে চিৎকার করতেছে। আপনি দেখেন ভারতের মতো জায়গায় আজ পর্যন্ত তারা যত গণতন্ত্র, শুধু একটা ভোট ফেয়ার হলো মানেই গণতন্ত্র না। আমাদের দেশেও তো ভোট ফেয়ার হচ্ছে, আমাদের দেশে ভোট ফেয়ার হয়ে বিএনপি ক্ষমতাও গেছে, 225, 26টা 27টা সিটও পেয়ে গেছে। তারপরেও কিন্তু মানুষের মন রঞ্জন না করার ফলে তারপরে তাদেরকে কারাপশনে যেতে হয়েছে 96 নির্বাচনে। তারা কিন্তু তখন তারা গণতন্ত্র ধ্বংস করে দিচ্ছে। প্রথমে তারা গণতন্ত্রের কথা বলেই কিন্তু স্বৈরতন্ত্রকে সরাইছে। এরশাদ সরকারকে সরানোর জন্য গণতন্ত্রকে একটা টার্ম ছিল, তারপরে দ্বিতীয় টার্ম আমি the whole world wait for democracy, democratic system is the most popular এটা হিপোক্রেসি। End of the day, whole world is running after the not গণতন্ত্র, এখানে হচ্ছে যোগ্যতন্ত্র। সবাই কিন্তু এখন যোগ্যতন্ত্রের কথা বলছে, এবং যোগ্যতন্ত্র কিভাবে আনা যাবে সেটাকে আপনাকে বের করে, যেমন আজকে আমেরিকা অর্থনৈতিক বেসিসে শেষ করি না, আমি বলি আমেরিকা আমাদের মোটামুটি আইডিয়াল, তারপরে আমি আপনার কথাটার উত্তর দিব। আমেরিকা কিন্তু আমাদের আইডিয়াল। এই আমেরিকা কিন্তু এখন দেখেন স্টেজ ওয়াইজ 2টা সেক্টরে তারা নির্বাচনে যাচ্ছে। তারা যখন দেখছে যে শুধু জনগণের ভোটের উপরে ভরসা করা যাবে না, তাহলে কিন্তু গতবার হিলারি কিন্তু নির্বাচিত হয়ে গেছিল। কিন্তু যখন তারা ইলেকট্রাল ভোটে চলে গেল, যেখানে বিজ্ঞ ব্যক্তিদের সিদ্ধান্তের একটা বিষয় আছে, তখন তারা দেখলো যে না, ইলেকট্রাল ভোটে কিন্তু হিলারি পিছিয়ে গেছে, এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু ইলেকট্রাল ভোটের উপরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতায় আসছে। ধন্যবাদ। আমি সংবাদপত্র বিশ্লেষণ যেহেতু আজকে আর বেশি যাচ্ছে না ওদিকে, আমরা গণতন্ত্র কোন পথে, এটা নিয়ে একদিন আলোচনা হতে পারে, টক শো হতে পারে। আমরা একটু আলহাজ জামিয়া ভাই আপনার কাছে যাব। এই ডেইলি অবজারভার শিরোনাম করেছে ফার্মার গেট বাম্পার অনিয়ন প্রোডাকশন ইন বাঘা। কৃষক পেঁয়াজের বাম্পার ফলন পাচ্ছে, কিন্তু বাম্পার মূল্য পায় কিনা সেটা হচ্ছে বিষয়, কারণ কৃষক ঠকে মাঠে, আমরা টুকি হাটে হাটে। যদি বলেন। ধন্যবাদ আতাউল্লাহ ভাই। আসলে যে আমাদের যে কৃষক, আমি মনে করব যে আমাদের দেশের চালিকা হইল কৃষক। এক্স্যাক্টলি। ওনারা যদি চাষ না করতো, তাহলে আমরা চাল কোন, গম কোন, তরি তরকারি কোন, কিছুই আর কিন্তু আমরা পেতাম না। ওনারা পরিশ্রম করে টাকা খরচ করে চাষ করার পর কিন্তু কৃষক সরাসরি মূল্যটা পায় না। মধ্যবর্তী একটি সিন্ডিকেট আছে, ওখান থেকে কম দামে কিনে আই না আপনার কোল্ড স্টোরে জাত করে, তারপর ওনারা সুবিধা মতো সময়ে এটা 10 টাকার পেঁয়াজ 50 টাকা করে ফেলে। অর্থাৎ এটা সুবিধা ভোগ করতেছে মধ্যভোগী সিন্ডিকেট। আর কৃষক তাদের এই যে ফসল ফলালো, খাটুনি, এটার তার খাটুনি তো নিজেরা আছে, তারপর ফসল ফলালো, মানুষ যে চাষ করালো, এটার দাম তারা পাচ্ছে না। আমি বলবো সরকারকে এই বিষয়টা একটু মনিটরিং করার জন্য, কেন কৃষক তার ন্যায্য মূল্য পায় না। ধন্যবাদ আপনাকে। আমি একটু সাজেশনটা দিই, উনি একটা সাজেশন চাইছেন। অ্যাকচুয়ালি আমাদের এখন সময় আসছে ফুড ব্যাংক তৈরি করার। এই ফুড ব্যাংকের মাধ্যমে আমাদের এই যে কৃষক যে খাবার উৎপাদন করবে, আমাদের সরকারকে ডিক্লেয়ার দিতে হবে যে আগামী বছর আমাদের এত টন পেঁয়াজ লাগবে, কৃষক সেটা উৎপাদন করবে। ব্যাংকে দায়িত্ব দিতে হবে এগুলো কালেকশন করার, কৃষক ব্যাংকে পৌঁছায় দেবে, ব্যাংক এটা প্রক্রিয়াজাত করবে, জনগণ ব্যাংকের মাধ্যম দিয়ে এই পেঁয়াজ বলেন না, যে কোনো খাদ্য, সব খাদ্য, চাল থেকে আরম্ভ করে আমাদের নিত্য প্রয়োজনীয় যেটা দরকার,
আমাদের কত পার্সেন্ট দরকার এবং এর সাথে কত পার্সেন্ট আমরা সারপ্লাস রাখবো সেটা ক্যালকুলেশন করে কৃষককে দায়িত্ব দিতে হবে উৎপাদন করা। এটাকে পর্যবেক্ষণ করবে এগ্রিকালচার ডিপার্টমেন্ট। আমাদের ডিস্ট্রিক্ট একজন এগ্রিকালচার অফিসার আছে, তার দায়িত্ব থাকবে। তাকে একটা নির্দিষ্ট দিন ডেট করে দিতে হবে যে প্রতিটা জমি যেন এই তারিখের ভিতরে আমরা চাষাবাদ সম্পূর্ণ চাই। যদি কেউ ফেল করে, সরকার তার নিজস্ব এগ্রিকালচার একটা ডিপার্টমেন্ট রাখবে, যে ডিপার্টমেন্ট আছে তার আন্ডারে কৃষক থাকবে, তারা যে জমি চাষ করে দিয়ে চলে আসবে একটা নীতিমালার মাধ্যমে। এরপরে যেটা উৎপাদিত যে কৃষি সম্পদ সেটা করবে কি সরকার, এটাকে আপনার ব্যাংকের মাধ্যমে গুদামজাত করবে, প্রক্রিয়াজাত করবে। ব্যাংক শেষ করি, ব্যাংক এটা জনগণের মাধ্যমে প্রথম থেকে সেল করা শুরু করবে শেয়ার বাজারের মতো। আমি অনলাইনে এখন আমার 100 কেজি পেঁয়াজ দরকার এই বছরের জন্য, আমি 100 কেজি পেঁয়াজ আজকে কিনে ফেলবো, আমি 100 কেজি ইলিশ মাছ কিনে ফেলবো, আমি 100 কেজি চাল কিনে ফেলবো, আমি 100 কেজি ডাল কিনে ফেলবো, এবং অনলাইনের মাধ্যমে। এবং সারা বাংলাদেশে সরকারের কিছু আউটলেট থাকবে, আগে যেরকম ছিল ঠিক একইভাবে কিছু আউটলেট থাকবে। ওই আউটলেটে আমি অনকল আমি মেসেজ পাঠাবো, ভাই আমার 10 কেজি চাল, 10 কেজি, একটু শেষ করি, আমি শেষ করি, আপনি কথা শোনেন আগে। 10 কেজি 20 কেজি চাল, তেল, লবণ, ডাল লাগবে, আমার বাসায় একটা বয় এসে দিয়ে যাবে। এখানে দেখেন কৃষক বাঁচবে, সরকার বাঁচবে, ব্যাংক বাঁচবে, অনেক কর্মচারী যারা কাজ পাবে তারা কাজ পাবে, এবং আমি ঘরে বসে মানে বিশুদ্ধ খাবারটা পাবো। এর ভিতরে মধ্যস্বত্বভোগীর কোনো সুযোগ নেই, এবং খাবারের ভিতরে কোনো রকম আপনি এই যে আমরা বিশুদ্ধ খাবার যে কথা বলি ফরমালিন, এই ফরমালিন ঢুকানোর কোনো সুযোগ নেই। এবার আপনি সংযুক্ত করেন। ধন্যবাদ। আমরা এই সাবজেক্টে যাব না আজকে আর। শিক্ষা জীবন স্বাভাবিক করার সরকার পরিকল্পনা নিচ্ছে, বিশেষ করে এসএসসি পরীক্ষা জুনে করার সিদ্ধান্ত নিচ্ছে, এইচএসসি অগাস্টে, আর ফেব্রুয়ারি থেকে স্কুল কলেজগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সরকার, পরিকল্পনা নিয়েছে। এই বিষয়ে একটু এসিও সিদ্ধার সাহেব যদি বলেন। প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের আইপিটিভি অনার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই আমাদের আইপিটিভি অনার্সের সারা বিশ্বে যত দর্শক শুভানুধ্যায়ী আছে তাদেরকেও আমাদের সাথে থাকার জন্য। আমাদের গত 3 বছর আমাদের সাথে আপনারা আছেন, ভবিষ্যতেও থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমাকে যে কথা বলছেন যে শিক্ষার্থীদের পরীক্ষা স্কুল কলেজ খুলে দেওয়া কথা, এটা আমরা পরিকল্পনা করতে পারি, কিন্তু আমাদের করোনার যে প্রভাবটা এই শীতে মানে এই জানুয়ারিটা আমাদের অবজারভেশন যদি ভালো হয়, ভালো হয়, যদি দেখি যে নিচের দিকে গেছে আক্রান্তের, তখন হয়তো চিন্তা ভাবনা করা যেতে পারে। আর যেভাবে প্রজেকশন করেছে যে জানুয়ারির শেষ সপ্তাহে ব্যাপকতা লাভ করতে পারে, তাহলে আরেকটু সতর্কতা অবলম্বন করা উচিত। সিদ্ধান্ত নেবে। সুখবর হচ্ছে প্রথম পণ্যবাহী জাহাজ এলো মাতাবাড়ি চ্যানেলে, কক্সবাজারের উচ্ছ্বাস। আপনি তো উপকূলীয় অঞ্চলের মানুষ, ভোলার মানুষ, আমার মহেশখালীতে প্রথম মাদার ভেসেল ঢুকেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে গভীর মানে ডিপ সি পোর্ট, গভীর সমুদ্রে কখনো বন্দর হবে আমাদের এই তৃতীয় বিশ্বের মানে কোনো দেশে, এটা একটা অকল্পনীয় একটা বিষয় ছিল। যে ইভেন যখন হচ্ছে প্ল্যানিংটা হয় তখনও মানে অল দ্য পিপল ওয়ার জাস্ট থিংকিং যে হোয়াট ইজ হ্যাপনিং, মানে ইজ ইট নট এ ড্রিম, এটা স্বপ্ন, মানে ইট কুডন্ট বি মানে হ্যাপেন ভার্চুয়ালি, মানে ইট ওয়াজ সামথিং লাইক দ্যাট। পরে যখন হচ্ছে যে বাস্তবায়ন হলো, এবং সবচেয়ে বড় কথা একটা মাদার ভেসেল অলরেডি লেগে গিয়েছে, মানে কাজ শেষ, পরীক্ষামূলকভাবে মাদার ভেসেল ওখানে নোঙর করেছে। ইট মিনস হচ্ছে উই আর সাকসেসফুল, লাইক যে ওই পদ্মা সেতুর মতোই, যেটা আসলে অলিক কল্পনা ছিল, আরেকটা অলিক কল্পনা মানে 100 ভাগের অলিক কল্পনা সেটা বাস্তবায়িত হয়েছে। এবং এখন হচ্ছে যে এটা দিয়ে যেমন ধরেন আগে এখানে সবচেয়ে বড় একটা ব্যাপার ছিল কি, ডিপসি মানে পোর্ট না থাকার কারণে বিভিন্ন আপনার এই যে জাহাজ যেসবগুলি ধরেন মানে মানে বিভিন্ন চ্যানেল হয়ে আসতো, লাইক ধরেন দুবাই থেকে যদি বাংলাদেশে আসতে হইতো, এটার যে একটা সময় লাগতো, এই সময়টার জন্য এই মাদার ভেসেলগুলি নোঙর করতে মানে যেহেতু নোঙর করতে পারতো না, এই জন্য আবার ওই যে ছোট ছোট ট্যাঙ্কার যেগুলো আছে এগুলো ওই ভেসেলের সঙ্গে লেগে আনতো, যেটা অনেক একটা টাইম কনজিউমিং ফ্যাক্টর। লোডিং এটা ইট ওয়াজ এ হিউজ টাইম কনজিউমিং ফ্যাক্টর, এখন আর এটা লাগছে না।
সো যেটা আরেকটা মানে হলো যে এই Exactly. আরেকটা ধন্যবাদ। আমরা একটু দিক যাই জনগণকে শিরোনাম করে সারা দেশে ওয়ার্ড পর্যায়ে বিট পুলিশিং, পুলিশ যাবে মানুষের কাছে। যদি চান মিয়া ভাই বলেন, বর্তমান আইজিপি মহোদয় খুব ডাইনামিক লোক, তিনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, পুলিশের মধ্যে ডোপ টেস্ট শুরু করেছেন, অসৎ পুলিশ কর্মকর্তাদেরকে বদলি করার চেষ্টা করছেন, নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। আগে মানুষ পুলিশের কাছে যেত, বা অনেকেই পুলিশের কাছে গিয়ে অনেকেই সু আচরণ পেত না, ভালো ব্যবহার পেত না, কিন্তু এখন পুলিশ আসলে জনগণের বন্ধু করার চেষ্টা করা হচ্ছে। যদি বলেন। আসলে সরকার বা আমাদের সরকারের যে পুলিশের প্রধান যে কথা বলেছে, এটাকে আমি এই মফস্বল বা আরো অন্যান্য মানে তৃণমূলে একদম মানে গ্রাম পর্যায়ে তৃণমূলে যে এটা সুফল পাইছে তা না। কারণ সব জায়গা তো আর ঢাকা রাজধানী না। ঢাকা রাজধানীতে যেটা করা সম্ভব সারা দেশে সেটা করা সম্ভব না। যদি সেটাই হতো তাহলে প্রদীপের মতো লোক একটা সেনাবাহিনীর অফিসারকে মারতে পারত না। এক্স্যাক্টলি। তা আমিও কিন্তু আমি একটা কথা বলবো যে আমি নিজেও গিয়া পুলিশের কাছে কোনো সহযোগিতা পাইনি। যে কোনো একটা কারণে? বিষয়ে সামাজিক একটা কাজের জন্য একটা রাস্তা কেটে একজনের সামারসিবল বসায়, রাস্তাটা 3 দিনের জন্য বন্ধ থাকবে, পুলিশের কাছে সহযোগিতা চাইতে গিয়া বরং তাদের কাছে থেকে আমি দুর্ব্যবহার পাইছি। কিন্তু এটা শাস্তি তো পেয়েছেন ওনারা। শাস্তি তো পাইতে পাইতে প্রায় আরো 1.5 বছর চাকরি করে। আমি যখন কমপ্লেইন করলাম বিভিন্ন জায়গায়, যে প্রথম এসপি, তারপর ডিআইজি, তারপর আইজি, তারপর ষষ্ঠ মন্ত্রণালয়, এরপর 1.5 বছর উনি ওই আখের স্টেশনে থাইকা উনি ইনকাম করে তারপর তার বদলিটা হয়েছে। হ্যাঁ, তো এখন আমি বলবো পুলিশ সবার জন্য, সাধারণ মানুষের জন্যই একরকম, তাহলে আর চাঁদাবাজ শাস্তি সন্ত্রাসের জন্য হইলো আরেক রকম। মানে শাস্তি মানে তাহলে শুধু বদলি। আমরা চাইবো পুলিশ জনগণের বন্ধু হোক। ধন্যবাদ। বন্ধু হোক এটা আমরা চাই, কিন্তু এখনো বন্ধু হয় নাই। না মানে হচ্ছে যে হচ্ছে আমরা মানে এই একটাই বুঝি, পুলিশের শাস্তি মানে হচ্ছে বদলি। বদলি আপনি তো নিশ্চয়ই এটা অনেক ভালো ব্যাখ্যা করেন। অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে পুলিশ আর জনগণ সবাই কিন্তু এদেশের সন্তান। দায়িত্বশীল আচরণ সবাইকে সবার করতে হবে। কিন্তু এই দেশে যদি 2টা জিনিস শক্তিশালী করা যায়, একটা হচ্ছে বিচার ব্যবস্থা, খুব দ্রুত বিচার ব্যবস্থা। এই যে আমরা আজকে এই পেপারে পড়লাম 70 বার পিছালো, 77 বার 77 বার পিছালো সাগরণে। একটা বিচার। সাংবাদিক তো এরকম যদি 77 বার পৌঁছায় বা 10 বার পৌঁছায় বা 20 বার পৌঁছায়, মানুষ ফ্রাস্ট্রেট হয়ে যাবে। 20 বছর 30 বছর বিচার, হোয়াট ইজ বিচার? আমি তো বিচারে কিছু বুঝলামই না। এদেশে বিচার আছে বলে পয়েন্টটা ছিল যে পুলিশ না, আমি আসতেছি আপনার জায়গাটায়, আমি জায়গাটায় আসতেছি। জায়গাটা আসতে গেলে একটু বলতে হবে। ওনার বলতে দেন, হ্যাঁ, একটু বলতে হবে, খালি কনক্লুশনে গেলে হবে একটা না। নোট করে রাখেন, পর আপনি বলবেন। অতএব এখানে স্ট্রং বিচার ব্যবস্থা থাকতে হবে, যেখানে সে দলের মধ্যেই হোক আর দলের বাইরেই হোক, যে কোনো অন্যায় করলে যাতে তার পানিশমেন্ট হয়, এবং সেটা র্যাপিড পানিশমেন্ট হতে হবে। একটা জায়গায় যদি একটা লোক যদি মারা যায়, এখন একটা লোক খুন হয়ে গেল, এখন যদি এখানে স্পেশাল ট্রাইব্যুনাল করে 15 দিন বা 1 মাসের ভিতরে যদি এর বিচার না করা হয়, যেমন মারা গেল, সিনহা মারা গেল, আজ পর্যন্ত তার বিচার হয় নাই, এত সময় কেন লাগবে? এখানে আমরা চোখে চাক্ষুষ সবাই দেখতেছে, গোটা দেশ দেখতেছে, গোটা জাতি দেখতেছে যে সিনহাকে একেবারে নির্মমভাবে, মানে একেবারে অহেতুক ইচ্ছাচারিত ভাবে তাকে হত্যা করা হয়েছে। তারপরও কিন্তু সেই বিচার ব্যবস্থাটা আজকে না, এখনো পর্যন্ত পিছাচ্ছে, এবং কবে শেষ হবে এটা জানি না। দাঁড়ান, শেষ করতে দেন, কথা যখন বলবেন তখন বলতে দিবেন, অল্প কথা হোক, শেষ হোক। এখন আসেন, আপনি মনে করেন আজকে আপনার বাবা অথবা এই রাস্তায় একটা লোকরে কেউ মেরে ফেললো, আপনি এখানে স্পেশাল ট্রাইব্যুনাল বসান, উইদিন 1 ইয়ার বা উইদিন 1 মান্থ আপনি এটা ডিসপোজাল দেন, এবং দিয়ে ওখান থেকে আপনি তাকে ফাঁসি দিয়ে তারপরে করেন, দেখেন যে দেশে কিন্তু দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আজকে পুলিশের বিচার হয় না, আমি কেন বিচার ব্যবস্থাটাকে সামনে আনলাম? পুলিশের বিচার আপনি তো বলতেছেন যে পোস্টিং হচ্ছে, এখানে যাচ্ছে, ওইখানে যাচ্ছে, এখান থেকে পোস্টিং ওইখানে, অথবা পুলিশ এত অপরাধ করতেছে পুলিশ
যে ওদের অপরাধের মানে জায়গা, ওদেরকে ধরে রাখার জায়গা নাই, ওদের লিস্ট যে এত বড় যে কাকে রেখে কাকে বিচার করবে, কি বিচার করবে। এই পুলিশ যদি আবার এখন গ্রামে গঞ্জে ঢুকায় দেয়, তাহলে মনে করতে হবে অপরাধ গ্রামে গঞ্জে ঢুকায় দেওয়া হলো। যে পুলিশ দিয়ে আপনি শহরে অপরাধ ঠেকাতে পারতেছেন না, সেই পুলিশকে আপনি যদি গ্রামে ঢুকান, গ্রামে আবার আপনি কিন্তু অপরাধ ঢুকায় দিলেন, অপরাধীদেরকে শক্তিশালী করলেন। আপনি অপরাধীকে শক্তিশালী করলেন, আপনার যারা অপরাধী তাদেরকে আপনি নিরাপত্তা দিচ্ছেন। আপনার অপরাধীরা এখন বাসায় ঘুমায় থাকে, অপরাধ করবে, পুলিশ তাদেরকে পাহারা দেবে। এবং এই পুলিশরাই যে ঘরে ঘরে এখন অপরাধ করবে, এবং সেটা আপনি ঘরে ঘরে ছড়িয়ে দিলেন। শহর থেকে গ্রামে এটা বন্ধ করেন, এটা বন্ধ করেন, সেন্ট্রালাইজ করেন। আপনি যদি বিজ্ঞ হন, মেধাবী হন, আপনার মাথায় যদি কিছু থেকে থাকে, আপনি স্টপ ইট হিয়ার। এটা বন্ধ করে আপনি বিচার ব্যবস্থাটাকে স্ট্রং করেন এবং দ্রুত বিচার ব্যবস্থা করার চেষ্টা করেন। কোন বিচারই 1 বছরের বেশি বন্ধ রাখা যাবে না, পিছায় দেওয়া যাবে না, তাহলেই আপনার দেশ কিন্তু আলিফ হয়ে যাবে। ধন্যবাদ। সবাইকে মিলে নির্বাচিত সরকার জোট করে চালাচ্ছে। সবাই আপনাকে যদি এক সময় জনগণ ভোট দেয়, আপনিও চালাবেন। গণতন্ত্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কথা। আমরা একটু 80 বছর জুড়ে আলোচনায় ছিল স্বাস্থ্যখাত। আমরা তো পুলিশ নিয়ে যেমন আলোচনা করেছি, স্বাস্থ্যের ড্রাইভার থেকে পিউন থেকে শুরু করে ট্যাক্স কেলেঙ্কারি, ডাক্তারদের চিকিৎসা কেলেঙ্কারি, রিপোর্ট কেলেঙ্কারি, আমরা যেন সারা বছর জুড়ে। এমন একটা বিষয়ের উপর আমাকে বলতে দিলেন, এটা হলো একটা সম্পূর্ণ ভঙ্গুর একটা মানে একদম তছনছ করা একটা খাত, অসুস্থ খাত। এই খাতে মানে এখন আর অবশিষ্ট কিছুই নেই। এখানে স্বাস্থ্যের আপাত মস্তক একদম করাপশনে ভর্তি। এখানকার পিউন করাপশন, আপনি দেখেন মাস্ক কেলেঙ্কারি, টেস্ট কেলেঙ্কারি, সবকিছুতে স্বাস্থ্য খাতে। একটা রুগী করোনা ভাইরাসের চিকিৎসাকে অন্যান্য উন্নত দেশে গাড়ি পর্যন্ত থামায়, গাড়ির মধ্যে থেকে তাদের গ্রহণ করে, টেস্ট করে সে করোনা আক্রান্ত কিনা। আর এখানে আপনি লাইন দেন, করোনা রুগী 100 রুগী লাইন দিয়ে তারা আছে, সবই করোনা রুগী, তাহলে এফেক্টেড তো সে আরো ছড়াচ্ছে। এই তাদেরকে দিয়ে তারপর দিয়ে গেলে 4 দিন পরে রিপোর্ট দেয়, এইটা দিনে রুগী। এখানে আমার যেটা অবজারভেশন আছে এই ব্যাপারে, আমার অনেক আগে থেকেই আমার এই জায়গাটায় খুব কিছু জিনিস লেগে আছে। আপনি খেয়াল করছেন যে বিশ্বের অন্যান্য দেশে মানে দেয়ার ইজ এ স্পেসিফিক লিমিটেশন যে একজন ডাক্তার কয়জন রুগী দেখবেন এবং কত টাকা ফিস নেবেন। আপনি খেয়াল করছেন যে আমাদের দেশে কোনো একজন ডক্টর কয়জন রুগী দেখবেন, কোনো এটার কোনো হচ্ছে যে মানে কোনো নীতিমালা থাকলে আসে বা নেই, দ্যাট ইজ নট অ্যান ইস্যু। হোয়াট ইজ হ্যাপনিং ইন দ্য প্র্যাকটিক্যাল ফিল্ড। আপনি যাবেন আজকে 150 রুগী যদি একজন ডক্টর দেখে, তাহলে 149 নম্বর রুগী এই যে ডাক্তাররা রুগী দেখবে, ভালো কথা। ডাক্তারদের যে পিপি গুলি দিছে এগুলি 2 নম্বর, এই 2 নম্বর পিপি পরে ডাক্তার রুগী দেখবে। ওনার পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলছে যে একজন ডাক্তারের তো একটা লিমিট আছে, সে তাকে একটা লিমিট করে দিতে হবে যে সে এতগুলো রুগী দেখবে। আর একটা পয়েন্ট উনি বলছে যে ভিজিট, রিগার্ডিং ভিজিট। অ্যাকচুয়ালি এই ভিজিটটা কিন্তু ডাক্তাররা বর্তমান আমাদের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জনগণ কিন্তু আসলে ভিজিট দেওয়ার মতো অবস্থা মানুষের নাই। তাই না? আমি আমার কষ্ট লাগে, আমি আশ্চর্য হয়ে যাই, যেখানে আমরা একটা ধরেন যদি 5 টাকার একটা ওই যে বাচ্চারা চকলেট কিনে ওখানে আমরা ভ্যাট দিচ্ছি, বাট একটা ডক্টরের চেম্বারে কি যে 1000-2000 টাকা দিয়ে দিচ্ছি, কোনো ভ্যাট নাই। আচ্ছা, এটা তো আর একটা জিনিস, সেটা তো আমি মানলাম যে ভ্যাট চালু করলে তো আরো বড়ার উপরে খাড়ার ঘা, মানে এমনি ভিজিট 1000 টাকা, তারপরে আবার তার ভ্যাট ধরলে আর 1500 টাকা। না, এটা হচ্ছে ব্যাপার হচ্ছে যে একটা লিমিট করে দেওয়া যায়। প্রশ্ন করতে চাই আপনাকে, একটা প্রশ্ন করি। ঢাকা মেডিকেল সহ সারা দেশে করোনা রোগী যা মারা যাচ্ছে, উপসর্গ নিয়ে মারা যাচ্ছে, তার চেয়ে বেশি 3 গুণ রোগী হচ্ছে মারা যাচ্ছে উপসর্গ নিয়ে। হোয়াট ইজ দ্য রিয়েল সিনারিও অফ করোনা? এটা বলছি, এটা বলছি মারা গেছে। 1 মিনিট, ডাক্তারদের আত্মহত্যা খেয়াল করতে হবে না। 1 মিনিট, এটা বলছি, এটার সাথে ওনার একটু শেষ করে দিই। আমাদের ইন্স্যুরেন্স চালু করতে হবে। এই স্বাস্থ্য খাতে ইন্স্যুরেন্স যেদিনকে চালু হবে, আমি যখন ছোট্ট একটা প্রিমিয়াম দেব, একজন ওই গরিব মানুষ ও হয়তো দেখা যাবে 50 টাকার একটা প্রিমিয়াম দেবে। এ দিয়ে আমাদের যে টাকাটা আসবে
তা দিয়ে খুব ইজিলি আমাদের এই প্রবলেমগুলো সলভ হয়। তখন ডাক্তার কিন্তু আর 150 রোগী দেখবে না। ভাই আমি একটা কথা না, না, আমি শেষ করি, আপনি কথার মধ্যে কথা বলবেন, এই কথার মধ্যে কথা বলবেন না, আমি শেষ করি। আপনি দেখেন এর মধ্যে সলিউশন আছে। আপনার 150 রোগী কিন্তু ডাক্তার তখন দেখবে না, কারণ জানে যে সে ইন্স্যুরেন্স আছে, তার একটা লিমিটেশন আছে, সে ওই কয়টা রোগী দেখে শেষ। সে কিন্তু রোগীর কাছ থেকে টাকা নেবে না, সে কিন্তু ভ্যাট চাইতে যাইবে না। আপনি ডাক্তার, একজন ডাক্তার যখন রোগীর কাছে ভিজিট চাইতে চায়, আপনি জানেন না 1% মানুষ হলেও রোগীরা কিন্তু খেপে যায়। তো সেইখানে যদি ভ্যাট চায় তো ডাক্তারের পিটাবে যে এই বেটা তুই ভ্যাট চাচ্ছিস কেন। অতএব এটা সরকারকে করতে হবে। আমি সেই ভ্যাটের কথাটা বলিনি, না, না, আমি বলছি বলছেন, একটা প্রথমে একটা স্পেসিফিক, আমি বলছি আমি টাকা দিচ্ছি, আমরা এর মধ্যে আজকের ও আলোচনা কত টাকা পাচ্ছে। আলোচনা ছিল সরকারের ব্যর্থতাগুলি, ডাক্তারদের ব্যর্থতা নিয়ে কথা। না ডাক্তার এটা তো গভর্নমেন্ট না, সরকার মনিটরিং, না, না, এটা যদি ইন্স্যুরেন্স চালু করা হয়, কারণ হচ্ছে আপনি ভিজিট কত নিবে একটা লিমিট থাকবে। না, না, ডাক্তারের ভিজিট দিবে না। আর ডাক্তার কেন ভিজিট দেবে? আপনি ডাক্তার কেন ভিজিট দিবে? ডাক্তারকে টাকা দিবে সরকার, ডাক্তারকে দেবে ইন্স্যুরেন্স কোম্পানি। ওইটা তো হচ্ছে যে এটা আপনি আমেরিকা যান, এটা ইউকের কথা বলছি, সব জায়গায় যান, হ্যাঁ আপনি উন্নত বিশ্বের সব জায়গায়। Exactly, কেন আমাদের দেশে তো নাই। জনগণের সাথে ডাক্তারের এই সংঘর্ষ? এক্স্যাক্টলি কোনো প্রয়োজন নাই, আমাদের এটা কেন দেশে শেষ? কোনো- এটা নিয়ে আর কোনো কথা নাই, ধন্যবাদ। ইন্স্যুরেন্স আমরা চালু একদম করতে শেষ হবে। পর্যায়ে আমাদের এটা সমস্যা- আপনার করোনায় মৃত্যু যেটা বললেন ঢাকা মেডিকেল কলেজে আমাদের খুব সিমটমে, ডাক্তারদের ব্যাপারে, ডাক্তারদের মানে করোনার যে সিমটম, এটা নিয়ে আসলে দেশবাসীর একটা জিনিস খেয়াল রাখা উচিত। আপনার শরীর তো, আপনি সুস্থ মানুষ, আপনি দেখতেছেন আপনি সুস্থ। এখন যদি আপনার শরীরের ভিতরে ধরেন হাসি, কাশি, সর্দি, জ্বর, গলায় ব্যথা, আপনি খাবারের স্বাদ পাচ্ছেন না, ঘ্রাণ পাচ্ছেন না, পাতলা পায়খানা হচ্ছে, গায়ে একটু ব্যথা করছে, রাত্রেবেলা আপনি ঠিকমতো ঘুমাতে পারেন নাই, স্লিপ ডিস্টারবেন্স, আপনি স্ট্রেটওয়ে একজন চিকিৎসকের শরণাপন্ন হন। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা সেটা করি না। কেন করি না? যে একটু আগে যে কথা বললাম, যেহেতু আমাদের ইন্স্যুরেন্স নাই, আমরা মনে করি ডাক্তার সাহেবের করে যে বিরাট একটা লাইন দিতে হবে, ডাক্তার সাহেবকে পাবো কিনা, অথবা আমাদের ভিজিট দিতে হবে, অথবা এক গাদা টেস্ট দিবে, এ ধরনের অনেকগুলো জটিলতা কিন্তু আমাদের মানুষের মধ্যে আছে। যার পরিপ্রেক্ষিতে আমরা কি করতেছি, ওই পাশের দোকান থেকে যে 2টা প্যারাসিটামল, একটা হিস্টাসিন, অথবা কারোর বাসায় 2টা হিস্টাসিন আছে বা একটা ফেক্সোফ্ল্যাটিন আছে, যা আমরা বুঝি, অথবা একজনকে ফোন করতেছি, যা দিচ্ছে খাচ্ছি, একটু পরে ভালো হয়ে যাচ্ছে আর আমরা ওষুধ খাচ্ছি না। এতে কিন্তু জটিলতা সৃষ্টি হচ্ছে। করোনার চিকিৎসা অনলি ফর 3 days। আপনি যদি কমপ্লিট 3 দিন চিকিৎসা করেন, আর একটা বার্তা দেশবাসীর জন্য আমি ইদানিং বলা শুরু করছি, আপনার মেডিসিনের চাইতে বেশি হচ্ছে যে আপনি যদি অসুস্থ বোধ করেন, আপনি বেশি করে খাওয়া শুরু করেন, আপনার খাবারটাই কিন্তু আপনাকে সেরে দেবে, রোগ মুক্ত করবে আপনার খাবার। আমরা কিন্তু খাবারটা বন্ধ করে দিই, খাবার বন্ধ করে দেওয়ার সাথে সাথে হয় কি, শরীরটা দুর্বল হয়, মানসিকভাবে আমি দুর্বল হয়ে যাই, আরও বেশি দুর্বল হয়ে যায়। যেমন রমজান মাসে কি হয়, রমজান মাসের শেষের দিকে আমি কি শুয়ে থাকি, কেন? যে আমার পেটে কিছু খাবার নাই। তো প্রত্যেককে আমি বলবো, যে কোনো রোগ হোক না কেন, আপনি খাবেন ডবল, কারণ আপনার রোগও কিন্তু কিছু খাবার চায়, জীবাণুগুলো ঢুকছে, ওরাও কিন্তু কিছু খাবার চায়। অতএব খাবারটা বেশি করে খাবেন। হাসি, কাশি, সর্দি, জ্বর, গলায় ব্যথার এই চিকিৎসাটা আপনি নিয়মিত নেবেন। ভিটামিন ডেফিসিয়েন্সি আছে আমাদের, যেমন ভিটামিন সি, ভিটামিন ডি এবং ই এবং এই জিঙ্ক, এগুলোর আপনারা নিয়মিত খাবেন। শাক সবজি খাবেন, মাছ মাংস খাবেন, আর রাইস একটু কম খাবেন। ইনশাল্লাহ কারোরই ওই আপনার হাসপাতালে যাওয়া লাগবে না। হাসপাতালে যাওয়ার পরে কি হয়, এই খাবারটা বন্ধ হয় তার, কারণ 3 বার কখন দুপুরবেলা খাবার দেবে, কখন রাত্রেবেলা খাবার দেবে, হয়তো ওই দুপুরের খাবারটা তার খেতে ইচ্ছে করছে না, তার সাথে কিন্তু কেউ দেখা সাক্ষাৎ করতে যাচ্ছে না, আত্মীয় স্বজন যাচ্ছে না, আত্মীয় স্বজন যাচ্ছে না, যেতে দিচ্ছে না। কতগুলো সমস্যার কথা বলবো, যেতে দিচ্ছে না, গেটে আটকায় দিচ্ছে, খাবার নিয়ে যেতে পারতেছে না, খাবার তাকে তৈরি করে দিচ্ছে না, খাবার তাকে ম্যানেজ করে দিতে পারতেছে না, আলটিমেটলি সে দুর্বল হয়েছে, সিমটম নিয়ে মারা যাচ্ছে। আপনার করোনা পজিটিভের দরকার নেই, আর করোনার সব পজিটিভ হলেই যে পজিটিভ তাও না, আবার সব নেগেটিভ হলেই যে সবাই নেগেটিভ তাও না, অনেক মিস আছে এখানে। সুতরাং আমি দেশবাসীকে বলবো, ঘরে বসে চিকিৎসা করার চেষ্টা করেন, এবং যে কোনো রোগে এখন এই ঠান্ডার সময় আপনারা সবচেয়ে বেশি খাওয়া দাওয়া করেন। খাবার কমে গেলে কিন্তু মারা যাবেন, খাবার না কমলে কোনোভাবেই মারা যাওয়ার কোনো সুযোগ নেই। সবাইকে ধন্যবাদ। ওষুধ খান, আর ভিটামিন সি, ভিটামিন ডি এবং জিঙ্ক খান, সূর্যের তাপে একটু ঘোরাঘুরি করেন, ইনশাল্লাহ আপনার কোনো ধন্যবাদ। আজকে বৈশ্বিক করোনা মহামারীর মাঝে আপনারা সংবাদ বিশ্লেষণে এসেছেন। আলহাজ চান মিয়া ভাই, আপনাকে ধন্যবাদ। মেজর ডক্টর শেখ হাবিবুর রহমান, আপনাকে ধন্যবাদ। জনাব আরিফ রহমান হাসনানী, আপনাকে ধন্যবাদ, এবং এস ইউ শিকদার, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের নিয়মিত অনুষ্ঠান সংবাদপত্র প্রতিদিন দেখবার জন্য।
আমরা গতকালের নির্বাচনে দেখেছি মোটামুটি ভোটার উপস্থিতি বেড়েছে। আমরা গণতন্ত্র ফিরে আসুক এটা চাই। দুটো আসনে বিএনপি জিতেছে। আমরা বিরোধী দল যদি শক্ত অবস্থান নিয়ে দাঁড়ায় তাহলে আরও ভোট উৎসব মুখর হবে, সেটা প্রত্যাশা করছি। ভাষাঞ্চলকে বেছে নিল আরও 1804 জন রোহিঙ্গা। আমরা চাইবো রোহিঙ্গারা ভাষাঞ্চলে ফিরে যাক, আর সর্বশেষ ঠিকানা হচ্ছে তাদের মায়ানমার, সেখানে যেন ফিরিয়ে নেওয়া হয়। আমরা গণতন্ত্রের জয় হোক, করোনা মুক্ত বিশ্ব চাই, সুশাসনের বিশ্ব চাই এবং নিরাপদ বিশ্ব চাই। এই বলে আজকে এখানে শেষ করছি। ডিজিটাল বাংলাদেশের প্রধান গণমাধ্যম হবে আইপি টেলিভিশন। সেই প্রত্যাশায় আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, দেখতে থাকুন ম্যাজিক বাংলা টেলিভিশন। ধন্যবাদ।